লিওনেল মেসিকে বিশ্বকাপের ফাইনালে আপনি আটকাবেন কি করে? আপনি কি তাকে আলাদা করে ম্যানমার্ক করবেন? টমাস টুখেল তো ম্যানমার্ক করার চিন্তা করেছিলেন লিওনেল মেসিকে, তারপর তিনি সেই পরিকল্পনায় আর যাননি এবং লিওনেল মেসি ম্যাচটা বের করে এনেছেন। তাহলে স্প্যানিশ কোচ দেলা ফুয়েন্তে আসলে কি করবেন? এই প্রশ্নটা ছিল স্প্যানিশ কোচের কাছে, যে আপনি লিওনেল মেসিকে ম্যানমার্ক করবেন কি না। তারপরে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বিশ্বকাপের আগে, মানে বিশ্বকাপ ফাইনালের আগে প্রেস কনফারেন্সে দেলা ফুয়েন্তে একটা মজার ঘটনা জানিয়েছেন, যে ঘটনা তার জন্যই এতদিন ছিল, সম্ভবত জমিয়ে রেখেছিলেন, কবে বলবেন সেই উপায় খুঁজছিলেন। এবং তারপর তিনি ব্যাখ্যা করলেন সেই পুরনো গল্পটা, যখন তিনি একটা সময় লিওনেল মেসির বিপক্ষে ম্যাচ পরিচালনা করছিলেন সেভিয়ার হয়ে, বয়সভিত্তিক দলের টুর্নামেন্ট ছিল সেটা, কিংস কাপ। সেখানে তিনি লিওনেল মেসির কথা জানতেন, যে লিওনেল মেসি নামে একজন বিরাট বড় ফুটবলার তৈরি হতে যাচ্ছে, ভালো সম্ভাবনা আছে, তাকে আটকাতে হবে, এখন আটকাতে হবে, ম্যানমার্ক করে দাও। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। ওকে ম্যানমার্ক করে দাও। পরে তিনি ম্যানমার্ক করছেন, 70 মিনিট পর্যন্ত মেসিকে আটকে রাখা গেছে। তারপরে ওই যিনি ম্যানমার্ক করছিলেন তিনি একটা ইয়েলো কার্ড দেখেছেন। ইয়েলো কার্ড দেখার পরে তিনি চিন্তা করেন তুলে ফেলা দরকার, তুলে একটু নতুন কাউকে নামাই, তাহলে তারা ম্যানমার্ক করা সহজ হবে। তারপর তুলে ফেলার পরে লিওনেল মেসি তার দলের বিপক্ষে 4 গোল করছে। খুব স্ট্রেইট ফেসে দেলা ফুয়েন্তে এই ঘটনা বলে গেছেন এই বিশ্বকাপ ফাইনালের আগে প্রেস কনফারেন্সে এসে। বিশ্বকাপ ফাইনালের আগের দিন ফিফার আনুষ্ঠানিক সেই প্রেস কনফারেন্সটা হয়ে গেল, যেখানে হচ্ছে আমরা দেখলাম সাংবাদিকদের উপচে পড়া ভিড়, কোনো ধরনের কোনো জায়গায় সেখানে ছিল না। 1 ঘন্টা আগে থেকে মোটামুটি সেই হল রুম পুরো বুকড, এবং সেখানে সবার প্রথমে আসলে স্পেনেই আসলো। দেলা ফুয়েন্তের আগে রড্রি আসলো। রড্রির কথাটা বলা এই কারণে, রড্রিকেও কিন্তু প্রশ্ন করা হয়েছিল লিওনেল মেসিকে নিয়ে, লিওনেল মেসির এগেইনস্টে আপনি খেলতে যাচ্ছেন তা নিয়ে। রড্রি একটা কথা বলে দিয়েছেন, লিওনেল মেসি হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। তার বিপক্ষে খেলা যে কোনো ফুটবলারের কাছে একটা স্পেশাল মোমেন্ট, এবং এই মোমেন্টটা হয়তো তারা চাইবেন মেসিকে আটকে রাখতে, কিন্তু দিন শেষে ওই মোমেন্টটাও আসলে স্প্যানিশ ফুটবলাররা, এই ন্যাশনাল টিমের ফুটবলাররা, তারা উপভোগও করতে চাইবেন। রদ্রি এর সঙ্গে আরেকটু যোগ করেছেন, বলেছেন শুধুমাত্র লিওনেল মেসি আর্জেন্টিনা নয়, আর্জেন্টিনা আরও বড়, আর্জেন্টিনাও একটা টিম গেম খেলে, যেই টিমটা বিশ্বকাপের ফাইনাল এসছে। এবং তিনি বলছেন যে বিশ্বকাপের সেরা 2টা দলই বিশ্বকাপের ফাইনাল অবধি এসছে। এটা তার মতামত। এবং স্প্যানিশ ক্যাপ্টেন বলছেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হবে যদি তিনি বিশ্বকাপের এই ফাইনালটা জিততে পারেন। বিশ্বকাপ জেতা যে কোনো ফুটবলারের সবচেয়ে বড় অর্জন, এই কথা বলে তিনি বলছেন যে তার বিশ্বাস এতদিন ধরে তারা যে ইউরো জিতেছেন, তারা যে একটা 37 ম্যাচ অপরাজিত, এই সব কিছু, বা তিনি যে ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, ট্রেবল জিতেছেন, ব্যালন ডিও জিতেছেন, এইবার বিশ্বকাপ জিতলে হয়তো তিনি আরেকটা ব্যালন ডিও জিতলেও জিততে পারেন, এই সব কিছু অর্জন তাকে আসলে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে এসছে, যেটা ধাপে 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 হয়েছে বলে তার বিশ্বাস। এবং দেখেন একসাথে এটা রড্রি, মানে প্রেস কনফারেন্সে ওই জিনিসটা আমার, মানে তাকে মনে হয়েছে ওইটার অ্যান্সার দিতে যে তিনি কিছুটা ইমোশনালও হয়ে পড়েছিলেন। জিনিসটা এবারে রড্রির হচ্ছে গিয়ে যখন ওয়ার্ল্ড কাপটা খেলতে আসা, ওই জার্নিটা তো আসলে সহজ ছিল না। যখন তিনি ইনজুর্ড ছিলেন, লাস্ট সিজন ফুল কমপ্লিট ছিলেন না, বাট যখন বিশ্বকাপে তিনি যখন খেলতে এলেন, তখন হচ্ছে সাকসেসফুল পাস হচ্ছে গিয়ে তার, অ্যাকুরেট পাস হচ্ছে গিয়ে তার, মানে সব কিছুর মধ্যেই রড্রির সেই নামটা আছে। রড্রির কাছে সেটাই মনে হয়েছে যে অনেকে তো অনেক কিছু বলেছিলেন বিশ্বকাপের আগে, তার কিন্তু একটা পার্সোনাল চ্যালেঞ্জও ছিল, এবং তিনি পার্সোনাল চ্যালেঞ্জটাই উতরে যাচ্ছেন। সে কারণে স্পেনও কিন্তু এই যে পুরো ওয়ার্ল্ড কাপে মাত্র একটা গোল খেয়ে তারা এখন হচ্ছে ফাইনালে। স্পেনের দলগত পারফরমেন্স আর আর্জেন্টিনার দলগত, কিন্তু সেটা আবার একটু উর্বর বা একটু মানে কি বলে এটা, সংকর হাইব্রিড স্টাইলের টিম গেম। দুটোর ভেতরে যদি আপনি এইভাবে তফাৎ গড়তে পারেন, কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই প্রেস কনফারেন্সে আর্জেন্টিনা নিয়েও তো প্রশ্ন হবে, যে আর্জেন্টিনাকে নিয়ে আপনি কী ভাবছেন। রদ্রিকে প্রশ্ন করা হয়েছিল যে আর্জেন্টিনা তো একটু প্রোভোকেট করে, যেমন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের উদাহরণ হয়তো টানা যেতে পারে, যে একেবারে ফার্স্ট মিনিটে এনজো ফার্নান্দেজ বুঝিয়ে দিয়েছিলেন যে এই ম্যাচটা কীরকম ফিজিক্যাল হয়ে যাচ্ছে। লিয়ান্দ্রো পারেদেস বুঝিয়ে দিয়েছেন ইংল্যান্ডের ফুটবলারদেরকে যে এইখানে ফিজিক্যাল গেম না খেললে আর্জেন্টিনা আপনাকে সরতে দেবে না, নড়তে দেবে না। আর্জেন্টিনা যদি এই ধরনের প্রভোকেশন করে, সেই ক্ষেত্রে রদ্রিরা কি করবেন? এই প্রশ্নের জবাবে রদ্রি বলছেন যে তারা তাদের কাজ করতে পারে, আমি ফুটবলের যতটুকু আমাদের যে দর্শন আমরা মাঠে সেটাই ইমপ্লিমেন্ট করার সর্বোচ্চ চেষ্টা করব। এবং একই কথা বলেছেন দেলা ফুয়েন্তে, তাকেও একই রকম প্রশ্ন করা হয়েছিল যে আর্জেন্টিনার এই ডার্ক কার্ড নিয়ে, মানে ডার্ক কার্ডের কথা ওইভাবে করে বলা হয় নাই, মানে ডার্ক কার্ড শব্দটা উচ্চারণ করে, কিন্তু যা বলা হয়েছে তার অর্থ আসলে ওরকমই দাঁড়ায় যে আর্জেন্টিনা আসলে যে ফুটবলটা খেলছে, যে ব্র্যান্ডের ফুটবল খেলছে, এটা আপনার কাছে কোনোভাবে নেগেটিভ মনে হয় কিনা। তখন তিনি বলছেন তারা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, তারা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন, তারা একটানা জিতে এখানে এসছে,
তাদের এই ফুটবল নিয়ে তার কোনো মন্তব্যই এখানে নাই। তিনি আসলে লিওনেল স্কালোনি যেহেতু তার ছাত্র, তিনি বলছেন বরং দুজনের মিলের কথা, যে কতগুলো ফুটবলীয় দর্শনে তাদের আসলে মিল আছে, বরং যত না অমিল আছে তার চেয়ে বেশি মিলটাই খুঁজে পাচ্ছেন কোচ দে লা ফুয়েন্তে। তবে দে লা ফুয়েন্তে যে জিনিসটা আসলে জানিয়ে দিয়েছেন একটা ছবির পর, দ্যাট মিনস গতকালকে একটা ছবি যখন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে যে লামিন ইয়ামালের পায়ের মধ্যে কিন্তু একটা ট্যাপিং ছিল। দে লা ফুয়েন্তে প্রেস কনফারেন্সে সরাসরি বলে দিয়েছেন লামিন ইয়ামাল 100% ফিট, এবং ধরেন এই ম্যাচটা যতই মেসি থাকুক সেই চাপে যেন লামিন ইয়ামাল যেন আসলে না পড়ে যায়। লামিন ইয়ামালকে লামিন ইয়ামালের মতোই খেলতে হবে। স্পেনের সাপোর্টার যারা, স্পেনের টিমের জন্য এটা একটা গুড নিউজ যে লামিন ইয়ামালকে ফুল 100% ফিট হিসেবেই স্পেন এই ইম্পর্টেন্ট ফাইনালটা আসলে পাচ্ছে। লিওনেল মেসিকে নিয়ে এই লামিন ইয়ামালকে প্রশ্ন করা হয়েছিল, বলা হয়েছিল যে লামিন ইয়ামাল মেসির এই তুলনা আপনার কাছে কেমন, বা এই প্রসঙ্গে কি বলবেন। এটা আসলে পুরো প্রেস কনফারেন্স জুড়ে, পুরো বিশ্বকাপ জুড়ে এই প্রশ্ন বারবার তিনি করেছেন। লিওনেল মেসিকে সবাই আলাদা করে রাখেন সঙ্গত কারণে, কিন্তু এই প্রশ্নগুলো আসলে করা হয় প্রশ্নগুলো থেকে কি উত্তর পাওয়া যায় সেটার জন্য। তখন দে লা ফুয়েন্তে বলছেন যে লিওনেল মেসি তরুণ সব ফুটবলারের জন্য উদাহরণ, তার ওয়ার্ক এথিক্স, তার আচরণ, তার মাঠের বাইরের যে গুণাবলী আছে সেগুলোর কারণে। কিন্তু লামিন ইয়ামাল যদি লিওনেল মেসি হওয়ার চেষ্টা করেন তাহলে সেটা হবে না। লামিন ইয়ামালকে লামিন ইয়ামালের মতো করে ইয়ামাল হয়ে পরিণত হতে হবে, যেটা লিওনেল মেসির মতো নয়। মানে মেসি যে ওই এক পিসি, এটা তো আমার কাছে মনে হয় যে এই পয়েন্টে এসে পৃথিবীর সবাই বোধহয় কম বেশি একমত হবেন, গোয়ার তুমি যদি কেউ না করেন সেই হিসাব থেকে। এখন এখানে খুব স্বাভাবিকভাবে আরেকটা আলোচনা আসতেই পারে, মানে এই যে আমরা এত বেশি আর্জেন্টিনা কেন্দ্রিক প্রশ্ন করা হচ্ছে দে লা ফুয়েন্তে থেকে। স্পেন তো ইউরো চ্যাম্পিয়ন, স্পেন তো একটানা অপরাজিত, স্পেন তাদের শক্তির ওপরে এত বেশি ভরসা রাখছে যে ভরসাটা তাদেরকে বিশ্বকাপ ফাইনালেও জারি রাখতে হবে, এই কথা দে লা ফুয়েন্তে বলছেন। তার একটাই কথা যে আমরা আসলে যে স্টাইলটা খেলি, যেটাকে আমরা ট্রাস্ট দ্য প্রসেস বলি, ধাপে ধাপে, মানে সেই 2015 সালে তিনি এই দলের অনেকজন সদস্যকে নিয়ে আন্ডার-19 ইউরো জিতেছেন, এখন তিনি এত বছর পরে এসে 11 বছর পরে এসে বিশ্বকাপের ফাইনালে। এই যে প্রসেসটা, যে প্রসেস দিয়ে স্পেনের জাতীয় দলের আগে বয়সভিত্তিক দলগুলো সাফল্য পেয়েছে, সেই প্রসেসটা দিয়ে তারা বিশ্বকাপের ফাইনালে, তারা ফ্রান্সকে 2 পয়সার দাম দেয় নাই, শুনতে খারাপ শোনাচ্ছে কিন্তু সেমিফাইনালটা এরকমই হয়েছে, তারা তাদের প্রসেসটায় স্টিক থাকতে চায়। মানে দিন শেষ হচ্ছে পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা স্পেনকে যে কন্ট্রোল ফুটবলটা খেলতে দেখেছি। স্পেন যতই আর্জেন্টিনার সাথে খেলা হোক, তারা ফ্রান্সকে যেভাবে বিদায় করেছে, এরপর তাদের টার্গেট আসলে সেইটাই, নিজেদের কাজটা আসলে তারা করবে। মিডফিল্ডটা একটা স্ট্রং, সেই জায়গায় হচ্ছে তারা ওইটাকে প্রায়োরিটাইজ করবে, ওই সুযোগটা তারা আর্জেন্টিনার ওপরে কিন্তু আলটিমেটলি হচ্ছে তারা চাপিয়ে দিতে চাইবে। দে লা ফুয়েন্তের কথার স্টাইল ক্লিয়ার, মানে স্পেন যে ধারায় ফুটবল পুরো টুর্নামেন্ট জুড়ে খেলছে, ফাইনালে আর্জেন্টিনা, তারপরে তারা তাদের স্টাইল অফ প্লেতেই আসলে স্টিক থাকবে। রদ্রিও খুব আত্মবিশ্বাসী, রদ্রিটা মনে করিয়ে দিচ্ছেন যে আমরা আসলে গোল হজম করেছি মাত্র একটা। রদ্রির কাছে যতগুলো প্রশ্ন আছে সব কিছুতে তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে এক একটা প্রশ্ন তো উতরে গেছেন, এবং কোনো জায়গাতেই মানে অনেকবার প্রভোকেট করার চেষ্টা করা হয়েছে দে লা ফুয়েন্তে বা রদ্রি, তারা কোনো রকম কোনো বাঁকা উত্তরের দিকে যান নাই, তারা একদম স্ট্রেইট কাট আনসার দিয়েছে এবং নিজেদের শক্তির কথা বারবার বলছেন। যতবার আর্জেন্টিনা কেন্দ্রিক প্রশ্ন আসে ততবার তারা নিজেদের শক্তির কথা বলেন, এবং এই স্পেন কিন্তু মোটামুটি বলে কয়ে ফ্রান্সকে হারিয়েছে। তারা বারবার বলে যে আমরা আমাদের শক্তির উপরে ভরসা রাখি এবং আমাদের শক্তি নিয়ে আমাদের কোনো রকম কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে মজার ঘটনা যেটা করেছে, আয়মারিক লাপোর্ত তিনি আবার মার্কার কাছে একটা ইন্টারভিউ দিয়েছেন, মানে স্প্যানিশ দৈনিক মার্কা, যে ইন্টারভিউতে তিনি বলেছেন আর্জেন্টাইন এই প্রভোকেশন নিয়ে, সেখানে তিনি একরকম অভিযোগই করেছেন। তিনি বলছেন যে গোটা দলের ভেতরে লকার রুম এটা নিয়ে নাকি কথা হয়েছে, মানে আর্জেন্টিনার প্লেইং স্টাইল নিয়ে, এবং তিনি বলছেন যে আর্জেন্টিনা প্রভোকেট করার যে চেষ্টাটা করে এটা দেখে তারা অবাক হয়েছেন যে রেফরিটা অ্যালাউ করেছেন। তার বিশ্বাস যে রেফরিকে এই ম্যাচের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেই রেফরি এই ম্যাচে এমনভাবে পরিচালনা করবেন যে যেই জিনিসগুলো আসলে অ্যাকসেপ্ট করার কথা না, মানে ফিজিক্যাল গেমের কথা। তিনি বলছেন বাউন্ডারির ভেতরে থেকে ব্যাকরণে যা আছে সেই অনুযায়ী করলে সমস্যা নাই, কিন্তু এর বাইরে যেন না যায়, এই ব্যাপারে কিন্তু আয়মারিক লাপোর্ত সতর্কবার্তা দিয়ে দিয়েছে। কোচ দে লা ফুয়েন্তে তিনিও আসলে বলেছেন যে রেফরি যেন তার কাজটা আসলে ঠিকঠাকভাবে করেন, এবং রদ্রি তিনি আর্জেন্টিনাকে নিয়ে, আমি রদ্রির এই পার্টটা এখানেই আর কি শেষ করব। তিনি বলছেন এই আর্জেন্টিনার স্পেশাল দিকটা কি জানেন, তারা পিছিয়ে থেকেও ম্যাচে হচ্ছে ফিরতে পারে। সুতরাং এই আর্জেন্টিনাকে আপনি যখন মাঠে নামবেন এই আর্জেন্টিনার বিপক্ষে, তখন ওই জিনিসটা আসলে মাথার মধ্যে রাখতে হবে এবং সাবধানে ফুটবলটা স্পেনের দিন শেষে খেলতে হবে। স্পেন তাদের শক্তির উপরে বিশ্বাস রাখছে, স্পেনের বিশ্বাস তারাই হবে বিশ্ব চ্যাম্পিয়ন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.